নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক জীবন ভৌমিকের লেখা নিশি ডাক। গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু, সৌম্যদীপ বনু, জিৎ ঘোষ এবং দেবরাজ চক্রবর্তী। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। তাহলে শুরু করছি আজকের গল্প নিশি ডাক। ভূতের ভয় জিনিসটা আমার মধ্যে নেই বলেই হয়তো ভূত আমার কাছে অদ্ভুত। ভৌতিক ঘটনা অনেক শুনেছি, ভুতুরে বাড়ির কথা শুনেছি, ভূতের গল্পও পড়েছি দেশ বিদেশের, কিন্তু এত স্বাদ থাকতেও জীবনে কোনো দিন ভূতের পাল্লায় পড়িনি। এমনকি নিশি ডাক বলে ব্যাপারটার অভিজ্ঞতাও কোনো দিন হয়নি। নিশি ডাক নিয়ে তো কম গপ্পগাচ্ছা নেই। কত মানুষের নাকি নিশি ডাক শোনার অভিজ্ঞতা হয়েছে। নিশি ডাকে সাড়া দিয়ে ভুতুরে মৃত্যুর কথাও শুনেছি, কিন্তু আমি জানি ব্যাপারটা আসলে একটা রোগ। যারা তথাকথিত নিশি ডাক শুনে বাইরে বেরিয়ে যায়, ঘুম চোখে মাঝ রাত্রে বিছানা ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে, ইংরেজিতে তাদের বলে স্লিপ ওয়াকার। এ রোগের চিকিৎসাও আছে। মোট কথা, ভূত যে আসলে মনের বিভ্রম, নিশি ডাক যে এক প্রকার রোগ, এই ধরনের বিজ্ঞানসম্মত ধারণা নিয়েই আমার বয়স বেড়েছে। আমি বন্ধুদের সঙ্গে বাজি ধরে জলাকীর্ণ শ্মশান পথে একা একা ঘুরেছি। নির্জন শ্মশানে গিয়ে চিতার পোড়া কাঠ তুলে এনে বন্ধুদের দেখিয়েছি। আমার ভূতের ভয় হয়নি। ভূতের ভয় থাকলে সেদিন রাত দুপুরে আমার মাথার কাছে খোলা জানলা দিয়ে বিমলানন্দবাবুর ডাক শুনে খালি হাতে বাইরে বেরিয়ে আসতাম না। যদিও বিমলানন্দবাবু আমার পরিচিত সজ্জন লোক, তবুও সেদিন রাতের ঝড় বৃষ্টি আবহাওয়ায় বিমলানন্দবাবুর ডাক নিশি ডাকের মতো মনে হওয়া স্বাভাবিক ছিল। চেনা জানা কণ্ঠস্বরেই নাকি ঘুম থেকে নিশি ডেকে নিয়ে যায়। আমার ওসবে বিশ্বাস নেই বলেই অগ্রপশ্চাৎ না ভেবে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যে অভিজ্ঞতা হলো তা আমার জীবনে প্রথম। বলতে গেলে আমার মনোচিত্রের মানচিত্রখানাই বদলে দিয়েছে। সেদিন বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূর এক আত্মীয়ের বাড়ি বিয়ের নিমন্ত্রণ ছিল। রাত হয়ে গিয়েছিল বেশ। দিনকাল ভালো নয়, তাই গায়ে গয়না নিয়ে আমার স্ত্রী সেদিন বাড়ি ফিরতে চাইলেন না। ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতে রয়ে গেলেন। আমার নতুন বাড়ি, খালি রাখা চলে না, তাই আমি একা ফিরে এসেছিলাম। রাত তখন 10:30। লোডশেডিং চলছিল, আকাশে মেঘ ডাকছিল আর সনসন বাতাস। বাড়িতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি আরম্ভ হলো। চিমনি ল্যাম্প জ্বালিয়ে ঘরে জানলা খুলে দেবার সঙ্গে সঙ্গে বাইরের দমকা বাতাসে ল্যাম্প নিভে গেল। বিছানার সামনে জানলা দিয়ে ধেয়ে আসা বৃষ্টির ঝাপটায় বিছানা ভিজতে না ভিজতে জানালা বন্ধ করে দিলাম। ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। বাইরে তখন তুমুল বৃষ্টি আর মত্ত হাওয়ার দাপাদাপি।
মাথার কাছে বন্ধ জানলাটায় বাতাস মাথা কুটছে, শব্দ হচ্ছে ঠক ঠক ঠক। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। এক সময় টের পেলাম মাথার কাছে জানলাটা খোলা। চোখ ফিরাতে না ফিরাতেই কানে বাজলো পেটানো ঘড়ির শব্দ, ঢং ঢং। দুবার, মানে রাত 2টো। জানলার দিকে চোখ যেতে টের পেলাম বৃষ্টি ধরেছে, হাওয়া বইছে সনসন, কিন্তু জানালাটা খোলা কেন? আমি তো ছিটকি নিয়ে এটা বন্ধ করে দিয়েছিলাম, নাকি মাঝে একবার উঠে জানলা খুলে বৃষ্টির খবর নিয়েছিলাম? না, মনে করতে পারলাম না। মনে পড়ছে জানলাটা বন্ধ করেছিলাম, কিন্তু খুলল কি? বালিশের নিচে রাখা টর্চটা হাতের মুঠোয় ধরে জ্বালাতে গিয়ে দেখলাম জ্বলছে না, ব্যাটারি ফুরিয়েছে। দুবার ঝাঁকানি দিতে একটু আলো পেলাম, আর ঠিক সেই সময় শুনতে পেলাম জানলার বাইরে থেকে আমার নাম ধরে অস্বাভাবিক নিচু অথচ পরিষ্কার গলায় কে যেন বলল, বিজনবাবু, বিজনবাবু, একবার বল দিয়ে আসবেন এক্ষুনি, বিজনবাবু। কে? আমি লাফিয়ে উঠে বসে মশারির ভিতর থেকেই টর্চের আলো ফেললাম। টর্চের মরা আলোতেও জানলার শিখে মুখ লাগানো বিমলানন্দবাবুকে চিনতে আমার অসুবিধা হলো না। আমি বেহালা ঠাকুরপুকুর অঞ্চলে নিজের বাড়ি করে এসেছি বছর 2 হলো। বিমলানন্দবাবুর সঙ্গেই আমার প্রথম আলাপ। পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠেছে। বিমলানন্দবাবু একজন স্কুল শিক্ষক, কয়েক মাস হলো রিটায়ার করেছেন। তার একটি মাত্র ছেলে, নাম সুবীর। বিমলানন্দবাবুর স্ত্রী মারা গেছেন বছর 4 হলো। ছেলেটাকে নিয়ে ভদ্রলোক মোটেই শান্তিতে নেই। লেখাপড়া করল না, আজে বাজের সঙ্গে মিশে ছেলেটা নষ্ট হয়ে গেছে। বিমলানন্দবাবুর মতো একজন সজ্জন শিক্ষকের এরকম মস্তান ছেলে কেউ কল্পনাও করতে পারে না, কিন্তু সবই ভবিতব্য। যাই হোক, এই দুর্যোগের রাত্রে বিমলানন্দবাবুকে আচমকা শিওরের কাছে দেখে আমি যে একটু হতচকিত হয়ে গিয়েছিলাম সে বিষয়ে সন্দেহ নেই। এমনকি অস্বীকার করব না, এই সময় আমার মনে নিশি ডাকের কথাটাও এসেছিল। বিমলানন্দবাবুর সঙ্গে সকাল বেলাতেই বাজারে দেখা হয়েছিল, অনেক রকম কথাবার্তা হয়েছিল। তাকে বেশ স্বাভাবিক বলেই মনে হয়েছিল। কিন্তু রাত্রে আমার মাথার জানলার কাছে যে বিমলানন্দবাবুর মুখ দেখেছিলাম তা ছিল আর্ত, বিষণ্ণ। বিমলানন্দবাবু এবার কর্কশ গলায় বললেন, বাইরে বাইরে আসুন, সব বলছি, দেরি করবে না, বাইরে আসুন, বাইরে আসুন। চটপট গায়ে জামা চাপিয়ে দরজায় তালা দিয়ে আমি বেরিয়ে এলাম। হাত দিয়ে ইশারা করে বিমলানন্দবাবু বললেন, এদিকে আসুন, এদিকে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন এদিকে। তার পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি। বিমলানন্দবাবু বেশ কিছুটা এগিয়ে গেছেন পুকুর পাড়ের রাস্তা ধরে। আমি বলি, আরে মশাই, ব্যাপারটা আগে বলবেন তো। আসুন তাড়াতাড়ি, আমার ছেলেটাকে ওরা খুন করবে বলে ধরে নিয়ে গেছে। ওরা সব কাপুরুষ, এই সময় ডাকলে কেউ সাড়া দেবে না, তাই আপনার কাছে এলুম। আপনাকে তো আমি চিনি, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আমাদের বাড়ি ছাড়িয়ে পুকুর পেরিয়ে গাবতলা বাগানের দিকে ছুটতে ছুটতে কথাগুলো বললেন বিমলানন্দবাবু। আমি নিয়ে যাচ্ছি। আমি ছুটছি তার পেছন পেছন। খুন করার জন্য তার ছেলেকে কারা ধরে নিয়ে গেছে, অথচ ভদ্রলোক বাইরে পাড়া না জাগিয়ে চুপি চুপি শুধু আমাকে এই রাত দুপুরে কোথায় নিয়ে চললেন? নিশি ডাক ব্যাপারটা আমার মনে এলো, কিন্তু আমার চোখে তো তন্দ্রার লেশ মাত্র নেই। শতকরা 100% জেগে আছি। সম্পূর্ণ জ্ঞানতই আমি বিমলানন্দবাবুর বিপদে সাহায্য করতে চলেছি। নিশি ডাকফাক বাজে, ভূতেরাও এমন কাণ্ড করতে পারে না।
গাবতলা বাগানের কাছে এসে দেখি তিনি নেই। আশ্চর্য, বিমলানন্দবাবু চকিতে কোথায় লুকিয়ে পড়লেন? গাবতলা বাগানটার কুখ্যাতি আছে, এক সময় নাকি ওখানে অনেক খুনটুন হয়েছিল। দিনের বেলাতেও কেউ ওই বাগানে ঢোকে না, এমন জায়গার সামনে আমাকে এনে তিনি পালিয়ে গেলেন কেন? কোনো কুমতলব নেই তো? কার মনে কি যে আছে বলা যায় না। আমি নিজেকে ঠিক নিরাপদ বলে মনে করতে পারছিলাম না। ঘরে ফিরে যাবার জন্য মনস্থির করলাম এবং তার আগে একবার আমি বিমলানন্দবাবুর নাম ধরে জোরে ডাকলাম, বিমলানন্দবাবু, বিমলানন্দবাবু কোথায় গেলেন? বিমলানন্দবাবু! না, তার কোনো সাড়া পেলাম না। কিন্তু আমার ডাকের সঙ্গে সঙ্গে বাগানের ভেতর থেকে দুর্দার শব্দ করে কারা যেন ছুটে চলে গেল। কে? কারা পালায়? এই কথা বলতে বলতে আমি বাগানের ভেতর ছুটে যাই। আবছা আলোতে দেখি একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা লোক। চারদিকটা একবার দেখে নিলাম। বাগানের এক প্রান্ত থেকে একদল শিয়াল ডেকে উঠল, কিন্তু আসল ব্যাপারটা যে কি হলো আমি তখনও ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বিমলানন্দ বাবুকে কি দুর্বৃত্তরা গাছের সঙ্গে বেঁধে রেখেছে? নিজের প্রাণ বিপন্ন ভেবেও আমি পিছু হটলাম না। কিছু কিছু ক্ষেত্রে ভয় পেলেই বিপদ ঘনিয়ে আসে। এই অবস্থায় সাহসেরই জয় হয়। আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম গাছের সঙ্গে বাঁধা লোকটার মুখ কাপড় দিয়ে বাঁধা। মুখের কাপড় খুলে দিয়ে চিনতে পারলাম বিমলানন্দ বাবুর ছেলে সুবীর। সুবীর? সুবীর এখানে কি করছো? কি অবস্থা? দেখি দেখি দেখি। তখন জ্ঞান নেই মনে হলো। দড়ির বাঁধন খুলে দিতেই সে মাটিতে পড়ে গেল। সামনে সামনে। যারা সুবীরকে ধরে এনেছিল তারা হয়তো আচমকা আমার গলার আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। দুর্বৃত্তরাও অবস্থা বিশেষে ভয় পায়। তবু তারা আমাকে অনুসরণ করছে কিনা, আততায়ীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে কিনা, এসব চিন্তা চকিতে আমার মনে এসেছিল। আমি বিমলানন্দ বাবুকে কাছাকাছি দেখতে না পেয়ে সুবীরকে পাঁজা কোলা করে ওদের বাড়িতে নিয়ে এলাম। ওঠো ওঠো ওঠো, আমি নিচে ওঠো। বাড়ির কাছাকাছি এসে দেখি ওদের দরজাটা একটু ফাঁক, ভেতরে অন্ধকার। সুবীরকে দরজার সামনেই নামিয়ে দিলাম। তার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু কাঁপছে। সে বলল, আমাকে খতম করতে এসে বাবাকে ওরা মেরে ফেললো। আমি এর বদলা নেব, আমি এর বদলা নেব বলে খুব জোরে চিৎকার করে উঠল সুবীর। আমি এর বদলা নেব। সুবীরের ওই চিৎকার শুনে কাছাকাছি বাড়ির জানলাগুলো ফাঁক হলো, আলো জ্বলল। দু চারজন বেরিয়েও এলো। বাবা! সুবীর তখন ডুকরে ডুকরে কাঁদছে। আমি বললাম, তোমার বাবার কিছু হয়নি, তুমি কেঁদো না, কেঁদো না। তোমার বাবাই তো আমাকে ঘুম থেকে ডেকে তুলে আনলেন। তিনি আমাকে না ডাকলে ওদের হাত থেকে হয়তো তোমাকে বাঁচানোই যেত না। বিস্ময় আর আতঙ্ক ভরা চোখে সুবীর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এসব কি বলছেন আপনি? আরে ঠিকই বলছি। আমাকে বাগানে পৌঁছে দিয়েই তোমার বাবা হয়তো খুনিদের ভয়ে লুকিয়ে পড়েছেন। তিনি নিশ্চয়ই আসবেন। তুমি এখন ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো। সুবীর যাবে কি? সে উঠতেই পারছে না। ওর মাথা ঢুলছে। ওকে আবার বসিয়ে দিলাম। সে বলল, বাবা আপনাকে কি করে ডেকে আনবে? আমি কি তবে স্বপ্ন দেখেছি?
ওরা দরজা ভেঙে ঘরে ঢুকে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। বাবা বাধা দিতে ওদের মধ্যে একজন বাবার গলায় খোঁজালির কোপ বসিয়ে দিল। আমার চোখের সামনে বাবা লুটিয়ে পড়ল, রক্তে ঘর ভেসে গেল। সুবীর আর কিচ্ছু বলতে পারে না, অজ্ঞান হয়ে যায়। আমার মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছিল, মনের মধ্যে বিমলানন্দবাবুর রহস্যটা জট পাকিয়ে যাচ্ছিল। এই সময় পাড়ার একজন বলল, হ্যাঁ, এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। ঠিক বলেছে। হ্যাঁ, পুলিশে এক্ষুনি খবর দেওয়া দরকার। আর একজন বলল, ওগুলোর কথা তো কিছু বোঝা যাচ্ছে না। এদিকে বিজনবাবু বলছেন যে কিছুক্ষণ আগে নাকি বিমলানন্দ বাবুই তাকে এখানে ডেকে এনেছেন। আচ্ছা আপনারাই বলুন না, বিমলানন্দবাবু না ডেকে নিয়ে এলে আমি রাত 2টোর সময় গাবতলা বাগানে যাব কি করতে? হ্যাঁ, এটাও তো ঠিক কথা। ডাকলো তবে আচ্ছা ঠিক আছে, এখন ওসব কথা থাক। আপনি একবার ঘরে ঢুকে আলোটা জ্বেলেই দেখুন না। আমি বারান্দা দিয়ে হেঁটে ঘরে গেলাম। চৌকাঠের কাছে কি পড়েছিল, ধাক্কা খেয়ে পড়তে পড়তে সামলে নিলাম। আলো জ্বালিয়ে দেখি চাপ চাপ রক্তে ঘর ভেসে যাচ্ছে। তার মধ্যে বিমলানন্দ বাবুর মৃতদেহ পড়ে আছে, পরনে তার সেই লুঙ্গি আর গেঞ্জি। সুবীরের কথাই ঠিক, কিন্তু আমার ঘরের জানলা খুলে আমাকে গাবতলা বাগানে ডেকে নিয়ে গেলেন কেন? শেষ হলো আজকের গল্প নিশি ডাক। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।